কোন দিকে ইঙ্গিত ভারতের ভবিষ্যৎ? মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটছে, মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনের আঁচটা কিন্তু ভারতে এসে লেগেছে। কিন্তু আজকে যে জায়গায় ভারত এসে দাঁড়িয়েছে, এক প্রকার বলা যেতে পারে ভারতকে রীতিমতো থ্রেট করছে। তারা চাইছে সারা পৃথিবীতে তারা রাজ করবে, মানে তারা যেটা বলবে তারা সেটাই শেষ কথা, ওর ওপরে কেউ যেতে পারবে না। আজকে সমস্তটা একটা প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড় করে দিয়েছে। তাহলে সেখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশানে। প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে, আর সেই আগুনের আঁচ পড়েছে ভারতের হেঁসেলে, ভারতের রান্নাঘরে সেই আগুনের আঁচ। তাহলে আমরা কি সেই আবার পুরনো 60-এর 70 বা 80-র দশকে সেই সময় ফিরে যেতে চলেছি, যখন কাঠ কয়লার যুগ ছিল, যখন জ্বালানিতে কাঠ বা কয়লাই প্রধান জ্বালানি ছিল? কোন দিকে ইঙ্গিত ভারতের ভবিষ্যৎ? কারণ গোটা ভবিষ্যতের প্রশ্ন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে রান্নার গ্যাস পর্যাপ্ত পরিমাণে নেই, যেখানে পরের দিন কিভাবে রান্না হবে সেটা মানুষ জানতে পারছে না। যার বাড়িতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে সে বুক করেছে, কবে আসবে সেটাও অজানা। আর গোটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধের দামামা, যুদ্ধ চলছে, তার আঁচ ভারতের হেঁসেলে পড়েছে। সেই হেঁসেল কিন্তু আজকে আর গরম হচ্ছে না, এমনভাবেই সেই আঁচটা পড়লো। কি মনে হচ্ছে কোন দিকে ইঙ্গিত? সেই 60, 70, 80-র দশকে আবার ফিরে যাচ্ছি আমরা? দেখো, প্রথমেই যেটা বলতে হয় যে এই মুহূর্তে ভারতের যা সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বিশেষ করে গতকাল যেভাবে ভারত সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে আগে পরিবার পিছু তাদের ইচ্ছে মতো তারা সিলিন্ডার পেত, এখন কিন্তু ওই ইচ্ছে মতো আর সিলিন্ডার পাওয়া যাবে না। এবং নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পরিবার পিছু মাসে এতগুলো সিলিন্ডার বরাদ্দ হবে, এর বাইরে একটাও সিলিন্ডার তারা পাবে না। এখন শুধুমাত্র হেসেলে তুমি সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রেস্তোরাঁগুলোর কথা আগে ভাবো, যেখানে 5 তারা শুধু নয়, একের পর এক ছোট বড় মাঝারি এই যে হোটেল ব্যবসা, এই হোটেল ব্যবসাতে বড় সড় একটা ধাক্কা। কারণ যে পরিমাণের গ্যাস সিলিন্ডার তারা ব্যবহার করত বাণিজ্যিক, আবার অনেক সময় দেখা গেছে যে বাণিজ্যিক সিলিন্ডার শেষ হয়ে গেছে, অনেকেই তার বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে গিয়ে তার ব্যবসার কাজে লাগিয়েছে, এটা একটা সময় করেছে। এখন আর বাণিজ্যিক সিলিন্ডার তো ছেড়ে দাও, গৃহস্থের যে সিলিন্ডার ব্যবহৃত হয় সেই সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং শুধু তাই নয়, এই ঘটনায় এখানেই ব্যাপারটা থেমে থাকছে না। তুমি সকালবেলা যদি অফিস আসার ক্ষেত্রে যদি দেখা যায়, তুমি অটোতে আসতে পারো, আজকে অটো ভাড়া বাড়িতে হয়েছে। আজকে প্রতিটা পেট্রোল পাম্পে যেভাবে অটোর দীর্ঘ লাইন লেগে গিয়েছে, তারা সেখানে গ্যাস ভরতে পারছে না, কারণ নেই স্টক। হঠাৎ করে গ্যাসের দামটা যেভাবে, মানে গ্যাসের সাপ্লাইটা যেভাবে কমে গেল, ঠিক পাশাপাশি অটোর ভাড়াটা এক লাফে কোথাও 5 টাকা, কোথাও 3 টাকা, কোথাও বা 7 টাকা বেড়ে গেল, অর্থাৎ কিলোমিটারের ওপর বেস করে। যে কথাটা তুমি বলছিলে 80 বা 70 বা 90 দশকে, যে সময় কাঠ এবং কয়লা এটা একেবারে অত্যাবশ্যক সামগ্রীর মধ্যে পড়ে গিয়েছিল, যেখানে কাঠ কয়লা দুটো না হলে বাড়িতে উনুন জ্বলবে না, আর বাড়িতে উনুন না জ্বললে চা থেকে দুপুরের রাতের খাবার কোনোটাই জুটবে না। কিন্তু সেই সময় সার্বিক কলকাতার যদি চেহারা যদি বলা হয়, কলকাতায় সেই সময় এই রকম ঘিঞ্জি সিটি ছিল না, প্রচুর ফাঁকা জায়গা ছিল, 4-5টা বাড়ি, 2-1টা মাঠ, 2টো পুকুর, আবার খানিকটা বাড়ি। এই হচ্ছে শহর কলকাতার। একেবারে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরের কথা বলছি না, কলকাতার লাগোয়া যেটা বলা হয়, অর্থাৎ উত্তর কলকাতার প্রায় শেষের দিকে, দক্ষিণ কলকাতা বা পূর্ব কলকাতা বা পশ্চিম কলকাতা, এই যে
কলকাতার একেবারে পেছন দিকে যেগুলো রয়েছে, বা এইদিকে ধরো দক্ষিণ কলকাতা, সেখান থেকে শুরু বেহালা, এই যে জায়গাগুলো, প্রতিটা জায়গায়, এবং গ্রামাঞ্চল তো অবশ্যই, যেখানে উনুন এবং কয়লা, সকালবেলায় মানে জানালা খুললেই কারোর না কারোর বাড়ির ধোঁয়া ওই জানালা দিয়ে ঘরে ঢুকতোই, এবং অনেক সময় মা কাকিমারা জানালা বন্ধ করে দিত যাতে ধোঁয়াটা ঘরে না আসে। আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা দাঁড়িয়ে আছি 2026 সালে, কিন্তু মনে হচ্ছে আবারও পেছন দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ সেই 60 বা 70 বা 80 বা 90 দশকে। যেহেতু আমরা 90 দশকের ছেলে, সে তো 90 দশকটা তোমাকে আমি বলতে পারি যে সেই সময় 90 দশকটা একটা হচ্ছে কাঠ কয়লার গন্ধেই কিন্তু দিনের শুরুটা হতো, এবং তারপরে অনেকেই হয়তো দুবেলা রান্নাটা একবারে করে নিত, অনেকেই হয়তো ওবেলারটা ওবেলা বা এবেলারটা এবেলা এরকম করে চলতো। কিন্তু গ্যাস যে আসা, এই যে সমাজ যেভাবে উন্নত হচ্ছিল, সেই উন্নতির সাথে যোগ করেই এই গ্যাস সিলিন্ডার, এবং সেই গ্যাস সিলিন্ডার আসাতে ধীরে 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 কয়লা বা কাঠ, সেটার কিন্তু আমদানি রপ্তানি একেবারেই কমে গেল। আজকে তুমি পাড়ায় কটা কয়লার দোকান আছে তুমি কিন্তু বলতে পারবে না, কিন্তু অনেক পুরনো জায়গা রয়েছে, শহরের এমন অনেক জায়গা রয়েছে সেখানে আজও কয়লার দোকানগুলো রয়েছে, তবে তারা মনে হয় সেই নস্টালজিয়াটাকেই ধরে রাখার চেষ্টা করেছে। কারণ কাঠ এবং কয়লার সাথে তার যে সম্পর্ক, সেটা কিন্তু এখন শহর কলকাতায় শুধু নয়, শহরতলিতে খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মুষ্টিমেয় কিছু জায়গা রয়েছে যেখানে কাঠ এবং কয়লার সেই দোকান আজও আমরা দেখতে পাই। এরকম শহরে 2-1টা দোকান রয়েছে, যেটা শহরে প্রায় হাজার ছিল, সেটা শহরে এখন 2 বা 3টে এসে দাঁড়িয়েছে। এবং এই কাঠ এবং কয়লার প্রয়োজনটা আবার কখন শুরু হলো না, যখন শুরু হলো মানুষের জীবনের যে পরিবর্তন যে ঘটতে ছিল, সেটাকে তারা নতুন বিভিন্ন ধরনের তন্দুরি খাওয়ার ক্ষেত্রে, তখন আবার কাঠ আর কয়লা দুটো আলাদা ছিল, কিন্তু কাঠ কয়লাটা এমন তৈরি হলো যেটাকে জ্বালিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের শিক কাবাব বা বিভিন্ন এই ধরনের জিনিস তৈরি হয়। কিন্তু গ্যাসের যে চাহিদাটা দিন দিন যেভাবে বাড়তে শুরু করলো, সেই গ্যাসের চাহিদা যে জায়গায় আজকে গিয়ে পৌঁছেছে, দেখো রিক, বলতে অসুবিধা নেই যে গ্যাসের চাহিদা বহু বাড়িতে আমরা যদি দেখি, অনেকের বাড়িতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সিলিন্ডার রয়েছে। আজকে ধরো কারোর বাড়িতে মাসে হয়তো 1টা সিলিন্ডার লাগে, তার বাড়িতে হয়তো 2টো সিলিন্ডার রয়েছে। অর্থাৎ এই ক্রাইসিসের পেছনে এটাও কিন্তু একটা কারণ। একটা বাড়িতে 2টো সিলিন্ডার থাকে, একটা শেষ হয়, একটা স্ট্যান্ড বাই থাকে, কিন্তু সরকার বলছে আর এইসব চলবে না। তোমার একটা সিলিন্ডার ধরো 25 তারিখে তুমি সিলিন্ডার নিয়েছো, সেকেন্ড সিলিন্ডারটা তুমি ওই 25 বা 26 তারিখেই পাবে, তার মাঝখানে কিন্তু তুমি আবার বুক করলে তুমি আর সিলিন্ডার পাবে না। তার কারণ একটাই, মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটছে, মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনের আঁচটা কিন্তু ভারতে এসে লেগেছে। এবং শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের বিষয় নয়, তুমি আজকে পেট্রোল ডিজেল বলো, অপরিশোধিত তেলের দাম, এবং তার উপরে নির্ভর করে ভারতবর্ষের তেলের দাম আপ ডাউন করে। যদিও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের তেলের দাম রয়েছে, পেট্রোল ডিজেলের, কিন্তু এই যে তোমার মধ্যপ্রাচ্যে যে ঘটনাটা ঘটছে, যেটা অনর্গল চলছে, সেটা কিন্তু একটা তার বড় প্রভাব কিন্তু ভারতে এসে পড়েছে। আজকে সকালবেলা আমি নিজে প্রতিদিন আসি, মানে মেট্রো স্টেশন অবধি, সেখানে 10 টাকা ভাড়া নেয়, কিন্তু আজকে সকালবেলা বললো হঠাৎই যে 5 টাকা দাদা বেশি লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম 5 টাকাটা কেন বেশি লাগবে? বলছে না, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কারণ এখন বহু গ্যাস হয়ে গেছে, যেগুলো মানে অটো হয়ে গেছে, যেগুলো গ্যাসের ইলেকট্রিকের নয়, গ্যাসেই চলছে, তাদের সিলিন্ডারে চলছে, কিন্তু সিলিন্ডারে তারা সেই অনুযায়ী তারা গ্যাস পাচ্ছে না। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিন পরে তারা পাচ্ছে। তাই স্বাভাবিকভাবে তাদেরও তো সংসার চালাতে হবে, তাই চাইছে যে যেটা ব্ল্যাকে 4000 টাকার নিচে ব্ল্যাকে কোনো গ্যাসই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাহলে বলো, এরকম বহু মানুষ রয়েছে যাদের হয়তো ব্ল্যাকে গ্যাস সিলিন্ডার কিনেই তারা চালান, তাহলে তাদের কোথায় গিয়ে দাঁড়াতে হবে বলো তো? তার মানে সেই কাঠ কয়লার
সময়তেই ফিরে যেতে হবে, এছাড়া কোনো তো উপায় দেখছি না। কারণ যে হারে সিলিন্ডারের ক্রাইসিস দেখা দিয়েছে, তুমি দেখো হোটেলে হচ্ছে একটা ব্যবসা, সেখানে হোটেলে মানুষ যাবে, মানুষের যখন লাক্সারি কিছু একটা করার থাকে, কোনো জন্মদিন হোক বা যে কোনো সময় তারা রেস্তোরাঁয় খেতে যায়, রেস্তোরাঁয় খাওয়াটা হচ্ছে কি বলতো, সেটা বিলাসিতার মধ্যে পড়ে। এটা কিন্তু দৈনন্দিন জীবনে তুমি বা আমি প্রতিদিন তো আমরা রেস্তোরাঁয় যাই না, কিন্তু বহু মানুষ রয়েছে তারা রেস্তোরাঁয় যান, খাওয়া দাওয়া করেন, এটা কিন্তু একটা বিলাসিতা। কিন্তু তুমি দেখো দৈনন্দিন জীবনে একটা সাধারণ পরিবারের বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত প্রত্যেকের বাড়িতেই তো রান্না হয়, প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডারের প্রয়োজন, কিন্তু মিড ডে মিল কী হবে? আজকে প্রায় 6 লক্ষ শিশু সারা বাংলায় তারা মিড ডে মিল পায়, এবং মিড ডে মিলের তো খাবার রান্না করতে যে পরিমাণে গ্যাসের প্রয়োজন, সেই গ্যাসটুকু পাওয়া যাচ্ছে না। এরপরে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারবে না, ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ভারত সরকার এতদিন ধরে এমন কিছু করে উঠতে পারল না, যেখানে ভারত সরকার তারা নিজেরা এমন একটা জায়গা তৈরি করতে পারলো না যেখানে এই গ্যাসের একটা বিশাল কিছু একটা ব্যবস্থাপনা করত, যাতে করে এই ক্রাইসিস মার্কেটে অন্তত কিছুটা হলেও ঠেকনা দেওয়া যেত। কিন্তু আজকে সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। তাই স্বাভাবিকভাবেই সরকার যেটা চাইলো, সরকার তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করলো গতকালকেই, এবং সেই পুরনো আইন লাগু, যেখানে বলেছে যে প্রয়োজনে মানে অতিরিক্ত তুমি কিছু রাখতে পারবে না, অতিরিক্ত কিছু রাখতে গেলেই জেল জরিমানা হবে। অর্থাৎ তোমার প্রয়োজনে তুলে না, তোমার একটা সিলিন্ডারের প্রয়োজন, তুমি যদি 2টো সিলিন্ডার নাও সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। ফলে জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো? মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, কিন্তু ভারত কতটা ক্ষতিগ্রস্তর মুখে পড়তে হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। এবং তুমি জানো যে এই মুহূর্তে দেখো রাজনৈতিকভাবে যদি আমরা দেখি, আজকে দেখো রাজনৈতিকভাবে কিন্তু এটা আলোচনার বিষয়বস্তু নয়, এটা অবাক করার মতন। আজকে বিভিন্ন ইস্যুতে শাসক হোক বা বিরোধীরা হোক, প্রত্যেকে হই হট্টগোল করে। তুমি গতকালকে তুমি দেখেছো যে মধ্যপ্রাচ্যের এই ঘটনা নিয়ে আমরা লোকসভাতে দেখলাম যে বিরোধী দলের পক্ষ থেকে তারা প্রস্তাব এনেছে, আলোচনা প্রস্তাব চেয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে ঘটনা ঘটছে, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এই ঘটনায় ভারতের অবস্থানটা কি। কিন্তু অন্যান্য যদি আমরা আঞ্চলিকভাবে রাজনৈতিক দলগুলোকে দেখি, সেই আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তারা কি করছে? তারা না কোথাও একটা মিছিল, না কোথাও একটা মিটিং, না কোনো শোরগোল। শহর দেখো যেন মনে হচ্ছে তার নিজের মতো করেই চলছে। এত ক্রাইসিস গ্যাসের, কিন্তু শহরের কোনো রাজনৈতিক দল বা রাজ্যের কোনো রাজনৈতিক দল বিশেষভাবে কিন্তু তারা নজর দিচ্ছে না। একদমই ষষ্ঠীদা, যখন তুমি বললে না যে একদিকে বড় বড় রেস্তোরাঁ, সেখানেও আজকে গ্যাসের আকাল, তারা হয়তো বাণিজ্যিক গ্যাস নিচ্ছে, কিন্তু আজকে গ্রামে বা আপনার রাস্তার মোড়ে যে লোকটি দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করছে, সে কিন্তু তার বাড়ির গ্যাসটাই নিয়ে এসে করছে। এরকম বহু জায়গায় এই জিনিস কিন্তু ঘটছে। কিন্তু ষষ্ঠীদা, যদি অন্য দিক থেকে বলি ভারত সরকারের অবস্থান আজকে, তাহলে একদিকে গ্যাসের জন্য যে কোনো রাজ্যের, সে রাজ্য সরকারও যেরকম একটা জিএসটি বাবদ কর নিচ্ছে একটা গ্যাস সিলিন্ডার পিছু, কেন্দ্র সরকারও কর নিচ্ছে। একটা গ্যাসে 2টো কর, একটা রাজ্য সরকার নিচ্ছে, কেন্দ্র সরকার নিচ্ছে। একজনের বাড়িতে গ্যাস আসছে, তাতে তারা কি সেই করটা কোথাও ছাড়তে পারছে না? তুমি এই করের কথা যখন বলছো, দেখো করটা তখনই আজকের ডেটে এসে এই করের জায়গাটা রাজ্য সরকার তার নিজস্ব কর নেবে, কেন্দ্রীয় সরকার তার নিজস্ব কর নেবে। কিন্তু হঠাৎ করে যেভাবে প্রায় 60 টাকার কাছাকাছি সিলিন্ডার পিছু বেড়ে গেল, কিন্তু তার থেকে বড় কথা মানুষের কাছে গ্যাসের জোগান নেই। আজকে ধরো 60 টাকা সিলিন্ডারে কেউ দিল, কিন্তু সিলিন্ডার পাচ্ছে না, সেই 60 টাকাটা 4000 টাকা তাকে অতিরিক্ত গুনতে হচ্ছে। আজকে গ্যাসটা শুধুমাত্র রান্নার কাজে ব্যবহৃত হতে এরকম তো নয়। আজকে প্রচুর জায়গায় যে সমস্ত গাড়িগুলো বেরিয়েছে, প্রতিটা গ্যাস তারা পরিবেশ বান্ধব। যে অটোগুলো বেরিয়েছে পরিবেশ বান্ধব, গ্যাসে চলছে, না পেট্রোল না ডিজেলে। কিন্তু এখন রেস্তোরাঁর মালিকরা ভাবছে যে তারা এবার সরকারের কাছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে
তারা একটা ছাড়পত্রের আবেদন জানাবে, যাতে করে তাদের কাঠকয়লা অর্থাৎ উনুনটা তারা যাতে জ্বালিয়ে তারা সেই রান্নাটা করতে পারে। তা নাহলে দেখো, সমস্ত কিছুর সাথে একটা অর্থনীতি জড়িয়ে আছে, সেটা রাজ্যের অর্থনীতি হতে পারে বা দেশের অর্থনীতি হতে পারে। আজকের রাজ্যগুলোতে যদি এই রকম ক্রাইসিস হয়ে যায় এবং রেস্তোরাঁগুলি যদি বন্ধ হয়ে যায়, আজকে ভিভিআইপিরা তারা বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে আসে, ভিভিআইপি তারা তো ধরো পাড়ার কোনো নির্দিষ্ট কোনো হোটেলে তো তারা উঠবে না, তারা 5 স্টার 7 স্টার 3 স্টার এই ধরনের রেস্তোরাঁ বা হোটেলগুলোতে উঠবে। কিন্তু সেইখানে গ্যাসের সাপ্লাইটা যদি না হয়, সেখানেও যদি কাঠের চুল্লিতে রান্না হয়, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং যাতে করে এই সমস্ত যারা বিদেশিরা বা বিভিন্ন রাজ্য বা বিভিন্ন জায়গা থেকে যারা আসে, কারো হয়তো কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসতে পারে, বিভিন্ন কাজে তারা আসতে পারে, কিন্তু তাদেরও তো খাবারটা যোগান দিতে হবে। শুধু হোটেলে নিয়ে গেলাম জল আর ঘুমানোর বেডটা দিলাম এরম তো নয়, তাকে তো ফুডটাও দিতে হবে। ফলে রেস্তোরাঁর মালিকরা তারাও কিন্তু একটা ফাঁপড়ে পড়েছে। তারা ভাবছে যে কিভাবে, যারা ধরো এই মুহূর্তে যারা এই হোটেলগুলোতে যারা রয়েছে তাদেরকে খাবারটা তো দিতে হবে, কিন্তু সেই খাবারটা দিতে গেলে রান্না করতে হবে, কিন্তু সেই রান্নার গ্যাসটাই তো পাওয়া যাচ্ছে না। আজকে বাণিজ্যিক গ্যাস বলো, আজকে ডোমেস্টিক বলো, দুটো তো একই। কিন্তু ভারত সরকারকে এবার ভাবতে হবে। এর আগে বহুবার গ্যাসের দাম বেড়েছে, বিভিন্ন সময় গ্যাসের দাম বেড়েছে, কিন্তু আজকে যে জায়গায় ভারত এসে দাঁড়িয়েছে, এক প্রকার বলা যেতে পারে ভারতকে রীতিমতো থ্রেট করছে। আজকে এই যে পেছনে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো থ্রেট করছে। একটা সময় শুল্ক নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে। আজকে এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে, এ তো ক্রিয়েট করা হচ্ছে। এবং কি বলছে, এইটা শেষ হবে আর একটা ধরবো। তাহলে তার মানে হচ্ছে কি, তার মানে আমেরিকা তারা চাইছে সারা পৃথিবীতে তারা রাজ করবে, মানে তারা যেটা বলবে তারা সেটাই শেষ কথা, ওর ওপরে কেউ যেতে পারবে না। আজকে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, ডোনাল্ড ট্রাম্পের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে করে মনে হচ্ছে যে আমেরিকা তারাই সারা পৃথিবীকে কন্ট্রোল করবে, তারা যেটা নিদান দেবে সেটা সারা পৃথিবীকে মানতে হবে, এমন তো নয়। রাষ্ট্রপুঞ্জ তাদের একটা ভূমিকা আছে, কিন্তু সেসব হচ্ছে কোথায়? কিন্তু নির্দিষ্ট বেশ কিছু দেশ রয়েছে, কান্ট্রি, বিশেষ করে এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলো রয়েছে, প্রতিটা অবস্থা কিন্তু একই। আজকে ভারত বলে না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, প্রতিটা কিন্তু দেশ এই একই কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়ল। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের তার ভাবনা, তার চিন্তা এবং সেই জায়গা থেকে আজকে সমস্ত জায়গার এই পরিস্থিতি তিনি তৈরি করেছেন, এবং এটা ইচ্ছাকৃত, এর মধ্যে কোনো ভুল নেই। আজকে খারাপ লাগছে যে আজকে এইরকম একটা পরিস্থিতিতে যেখানে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু রাস্তায় নেমে শোরগোল করছে না, তারা বলছে না বন্ধ, তারা বলছে না হরতাল, তারা স্ট্রাইক বলছে না। আমি দেখছিলাম যে এই 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, মানে প্রথম দিন, সেদিনকে ধর্মঘট ডাকা হয়েছিল, স্ট্রাইক, সিটুর। অথচ এই যে গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আজকে রেস্তোরাঁ বলো, আজকে বাড়িগুলোর অবস্থা বলো, বা এদিকে গাড়ি, তারপরে এই যে বাচ্চাদের ছেলে মেয়েদের মিড ডে মিল, আজকে সমস্তটা একটা প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড় করে দিয়েছে। তাহলে সেখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কোনো ভূমিকা থাকতে পারে না? একদমই সুষ্ঠিতা, ভারতের অবস্থান কোথাও গিয়ে তো স্পষ্ট করতে হবে, কারণ আমরা দেখেছি এর আগে যখন পাকিস্তানের সাথেও যুদ্ধ হলো, বাংলাদেশের সাথেও একটা খারাপ সম্পর্ক তৈরি হলো, ডোনাল্ড ট্রাম্প সব কিছুতে এসেই নিজের একটা কৃতিত্ব বা তিনি সব কিছু পরিচালনা করে দেবেন, তারপর একটা দেশের প্রেসিডেন্ট হোক বা যিনি হন তারা সেটা করবে। ডোনাল্ড ট্রাম্প না থাকলে তারা কেউ কিছু করতে পারবে না, এই ধারণা কি গোটা বিশ্ব জুড়েই এখন চলতে থাকবে? দেখো, আমার যেটা মনে হয়, এদেরকে একবার শিক্ষা দেওয়া উচিত। এদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে আগামীর ভবিষ্যৎ কিন্তু
আরও কঠিন হয়ে যাবে। তাই ইমিডিয়েট রাষ্ট্রপুঞ্জ, দেখো প্রতিটা ক্ষেত্রে একটা স্তর রয়েছে, এই স্তরগুলোকে যেমন সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো দেশ আছে সেটা রাষ্ট্রপুঞ্জ আছে, যেখানে আলোচনা সমালোচনা করার জায়গা রয়েছে, কে বাড়ছে কে কমছে তার বলার একটা জায়গা রয়েছে। আজকে আমেরিকার এই ঔদ্ধত্য এবং দিন দিন যেভাবে বেড়ে চলেছে, একটা জায়গায় তো থামানো দরকার। কোথাও না কোথাও কাউকে না কাউকে থামাতে হবে। যদি থামানো না যায় তাহলে আগামী দিনে কিন্তু বিপদ আরও বাড়বে, বই কি কমবে না। রিক, একদমই, আগামী দিনে বিপদ বাড়বে ছাড়া কমবে না। যে দিকে এখন বর্তমান সময়ে বিশ্বের রাজনীতি যাচ্ছে, একসময় রাজনীতি হতো বা দুই দেশের মধ্যে যুদ্ধ হতো ক্ষমতা দখলের জন্য, এখন ক্ষমতা দেখানোর জন্য সেই যুদ্ধ, কার কত ক্ষমতা সেটা প্রকাশ করার জন্য যুদ্ধ, যার জন্য গোটা বিশ্বের প্রায় সমস্ত নাগরিকদেরই এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ আজকে চুপ, গালফ নেশন আজকে চুপ, ন্যাটো আজকে চুপ, গোটা বিশ্বই চুপ। কেউ কোনো হস্তক্ষেপ করছে না, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ আমেরিকা এই পরিস্থিতি নিয়ে যত সময় গড়াবে, পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত আপডেট, প্রতি মুহূর্তে কি হচ্ছে, হেসেলে কখন আগুন জ্বলছে কখন নিভছে, প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার মন্তব্য জানাবেন, ভিডিওটা কেমন লাগলো, কোন ভিডিও আপনারা আরও বেশি করে দেখতে চান অবশ্যই জানাবেন।